হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটি থেকে কি প্রস্তাবনা বা প্রিয়াম্বল। ঠিক আছে, তো প্রিয়াম্বল যে প্রস্তাবনার যে প্রথম অংশটুকু সেটাকে চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, প্রিয়াম্বল বা প্রস্তাবনা সংবিধানের যে প্রথম অংশটা সেটাই কিন্তু সংবিধানে একদম প্রথমে তোমরা যে কোনো একটা বই দেখবে, গভর্নমেন্টের যেসব বই রয়েছে সেই বইগুলোর প্রথম পৃষ্ঠাতেই কিন্তু এই প্রস্তাবনা রয়েছে। ঠিক আছে, তো এই এতটুকু কিন্তু খুব প্রস্তাবনা নেই এতটুকু, তো এটা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্টের যেসব বই থাকে সে অর্থাৎ গভর্নমেন্টের যেসব পুস্তক রয়েছে সেই পুস্তকে দেখতে পারবে। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে সেটা চলো দেখে নেওয়া যাক, দুটো লাইন পড়ে নেওয়া যাক। ঠিক আছে, আমরা ভারতের জনগণ, এই লাইনটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এই কয়েকটা লাইন থেকে প্রচুর কোশ্চেন আসে, ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে কোশ্চেন আসে এই এই প্রস্তাবনার এই কয়েকটা লাইন থেকে। তোমাকে বলে দেবো যে কিভাবে, কোথা থেকে কিভাবে কোশ্চেন আসে এই কয়েকটা লাইন থেকে বিভিন্নভাবে। এখান থেকে মোটামুটি ধরো 5, 7, 8টা কোশ্চেন পেয়ে যাবে এই কটা লাইন থেকেই। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার মতো সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহিতা সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদ আজ 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। এই প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি কি, যখন এই 1949 সালে 26শে নভেম্বর কি করা হয় যে সংবিধানটা কি করে গৃহীত হয়। ঠিক আছে, কার্যকর নয়, কিন্তু কার্যকর কবে হয়? 1950-এর 26শে জানুয়ারি। ঠিক আছে, যখন গৃহীত হয় সেদিনকার এই কথাটা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সেদিন তারা কি শপথ নিয়েছিল, যখন সংবিধান কমপ্লিট হয়ে গিয়েছিল তখন কি শপথ নিয়েছিল, এই শপথটাই এখানে বলতে পারো যে আমরা এই করব, সংবিধান নিয়ে আমরা ভারতকে এইরকম করে তুলবো, এটাই কিন্তু শপথটার কথা বলেছে। তো কি এখানে কি কি মেইন পয়েন্ট দেখো, কোশ্চেন আসবে যে কি কোন ভারতকে কি গড়ে তুলতে শপথ নিয়েছিল? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র। আবার কোশ্চেন আসবে যে সিরিয়ালি ক্রোনোলজিক্যাল ওয়েতে বা পরপর সাজাও, সার্বভৌম, সমাজতান্ত্রিক, তারপর ধর্মনিরপেক্ষ, তারপর গণতান্ত্রিক, তারপর সাধারণতন্ত্র, এরকম ভাবে সাজাতে বলবে। তারপর এরকম কোশ্চেন আসবে, তোমাকে দিয়ে দিবে যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, আর আরেকটা অন্য একটা কিছু দিয়ে দিবে, বা আর কিছু দিবেও না, এরকম মানে এরকম ভাবে ধরো একটাকে দিবে না, বা বলবে যে এর মধ্যে কোনটা হবে। এই চারটে দিয়ে দিবে, চারটার মধ্যে ধরো তিনটে দিয়ে দিল, ঠিক আছে, তিনটের মধ্যে দিয়ে দিল এবং বলবে যে এই দুটোর মধ্যে একটা অন্যরকম দিবে, আর একটা একটা সত্যি দিবে, একটা মিথ্যে দিবে, দিয়ে বলবে যে এটা হবে না এটা হবে, এরকম দিয়ে দিবে। এইরকম ভাবে কোশ্চেন আসবে। আর এই 26শে নভেম্বর গৃহীত হয় এটা শুধু, হ্যাঁ, তো এইটা আসে। ঠিক আছে, তারপরে এই সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, নাগরিকের জন্য চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা, এটা আসে। ঠিক আছে, এই পয়েন্টগুলো আসে, চলো আমরা দেখে নেওয়া যাক। ঠিক আছে, এই দেখো, এটা কিন্তু ইংরেজিতে এই জিনিসটা থাকে, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সিরিয়ালি এরকমভাবে দিয়ে দিবে, বলবে যে সাজিয়ে লেখো, মানে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিবে। ধরো সেকুলার সামনে দিয়ে দিল, সোশ্যালিস্ট লাস্টে দিয়ে দিল, এরকম ভাবে দিয়ে বলবে কি এখন ক্রোনোলজিক্যাল ওয়েতে সাজাও, অর্থাৎ সব এইরকম ভাবে অরিজিনাল রয়েছে সেরকম ভাবে সাজাতে বলবে।
তো এটাও এসে থাকে। বা একটাকে না দিয়ে বলবে যে এই দুটোকে অন্যান্য দিয়ে দিয়ে বলবে যে বলো যে ফ্রিডম আর সোশ্যালিস্ট রয়েছে, তো এর মধ্যে ধরো সোশ্যালিস্টটা এখানে নেই, ঠিক আছে, তো কোশ্চেন দিবে সোশ্যালিস্ট আর ফ্রিডম, তো এই দুটোর মধ্যে কোনটা রয়েছে, এগুলো তো রয়েছে কিন্তু সঙ্গে এই দুটোর মধ্যে কোনটা থাকবে, আর তখন এই সোশ্যালিস্ট হবে। তো এরকমভাবে অনেক রকমভাবে কোশ্চেন আসে তোমাদের এর আগে যে বললাম, ঠিক আছে। অ্যান্ড টু সিকিউর all its citizen justice, social, economic and political liberty, ঠিক আছে। লিবার্টি কি, লিবার্টি কিসে দেওয়া হয়, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। তো লিবার্টি কিসে দেওয়া হয়, এটা জিজ্ঞেস করবে। জাস্টিস কিসে দেওয়া হয়, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যালে। ইকুয়ালিটি কিসে দেওয়া হবে, স্ট্যাটাস, ঠিক আছে, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড প্রমোট অ্যামং অল দেম, সবাইকে প্রমোট করা হবে। ফেটার্নিটি, সৌভাতৃত্ব, ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তো এই রইল। দেখো আর বলবে যে কি বলবে, দেখো জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফেটার্নিটি। তো এর যে তোমাদের এই যে লাইনটা কথা বললাম, যেভাবে কোশ্চেন আসবে ঠিক সেম ভাবে কিন্তু জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফেটার্নিটি এরকম ভাবে কোশ্চেন আসবে সিরিয়ালি ক্রনোলজিক্যাল ওয়ে। বা তোমাকে বলবে যে জাস্টিস কিসের উপরে জাস্টিস দেওয়ার কথা বলেছে প্রিএমবেলে, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল। লিবার্টি কিসের উপরে লিবার্টির কথা বলেছে, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। ইকুয়ালিটি কিসের উপর করেছে, স্ট্যাটাস অফ অপরচুনিটি, প্রমোট অ্যামং অল দেম। ফেটার্নিটি কিসে বলেছে, ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অফ ইন্টিগ্রিটি অফ নেশন, ঠিক আছে। তো এইভাবে কোশ্চেন আসবে। তো চলো দেখে নেওয়া যাক। ইন আওয়ার কনস্টিটিউট অ্যাসেম্বলি 26th day November 1949 to hereby adopt, enact and give to ourselves, দেখো কনস্টিটিউশনটা কিন্তু আমাদের আমরা নিজেরাই নিজেকে শপথ নেওয়াচ্ছি, এরকম ধরনের একটা ব্যাপার বলতে পারো। তো তো মেইন যেসব প্রস্তাবনার যে পয়েন্টগুলো সেটাকে চলো দেখে নেওয়া যাক। প্রস্তাবনা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে যে রূপ রাষ্ট্রে, অর্থাৎ ভারতকে যে রূপ রাষ্ট্রের রূপে বর্ণনা করা হয়েছে তা হলো, ভারতকে কোন রূপ রাষ্ট্রে বর্ণনা করা হয়েছে এই প্রস্তাবনায়, সেটা হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ঠিক আছে, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ঠিক আছে, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তারপরে নেক্সট, 1950 সালে 26শে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকর হয়, এটা কিন্তু ঠিক আছে, গৃহীত হয় কবে, 26শে নভেম্বর 1949, আর কার্যকর হয় কবে, 26শে জানুয়ারি 1950। তখন সংবিধানের প্রস্তাবনায় ভারতকে যে রূপে রাষ্ট্ররূপে বর্ণনা করা হয়েছিল তা হচ্ছে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ঠিক আছে। সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ছিল শুধুমাত্র যখন এই ভারতের যখন এই সংবিধানটা 1950 সালে যখন 26শে জানুয়ারি কি করা হয়, কার্যকর হয়, তখন কিন্তু কি ছিল না, ধর্মনিরপেক্ষ ছিল না, ঠিক আছে, তারপরে সমাজতান্ত্রিক ছিল না, এই দুটো ছিল না। তাহলে কি ছিল, সার্বভৌম ছিল, গণতান্ত্রিক ছিল, প্রজাতন্ত্র ছিল, এই তিনটে ছিল। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কিন্তু পরে নিয়ে আসে কে, ইন্দিরা গান্ধী নিয়ে আসে। তো সেটাও নিয়ে আলোচনা করবো, চলো দেখে না যাক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি খসড়া কমিটির সম্মুখে উত্থাপন করেন কে, এই প্রস্তাবনাটি যে রয়েছে সেটা কিন্তু খসড়া কমিটি, অর্থাৎ যখন খসড়া কমিটি বলতে পারো যে যখন সংবিধান যে রচনা করার যে একটা প্রথম যে একটা সাধারণ যে একটা সংবিধান তৈরি করছিল, যেটাকে পরে আরো কেটে ফেটে বা কেটে বলতে পারবো না, কেটে বলা ঠিক হবে না, তো সেটাকে আরো মডিফাই করে সেটাকে পূর্ণরূপ দেওয়া হয়। তো পূর্ণরূপ দেওয়ার আগে যে আনমডিফাইড বলতে পারো, তো সেই রূপটাই কিন্তু যে যখন মানে সব দেশের সংবিধান থেকে কিছু কিছু অংশ নিয়ে একটা জেনারেল একটা তৈরি করা হচ্ছিল, সেটা কিন্তু খসড়া কমিটি, সেখানে কিন্তু খসড়া কমিটির কাজ ছিল সেটাই। তো এই খসড়া কমিটিতে কিন্তু জওহরলাল নেহরু এই প্রস্তাবটি রাখেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বর আদর্শ গৃহীত হয়েছে কোথা থেকে, ফরাসি বিপ্লব। এই ফ্রান্সের যে বিপ্লব, সেইখান থেকে কিন্তু এই ভারতের কি এই স্বাধীনতা, ঠিক আছে, সাম্য ও ভ্রাতৃত্বের যে যে তত্ত্বটা, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে,
এই ফরাসি বিপ্লব থেকে। ফরাসি বিপ্লবের সময় এই স্বাধীনতা, সাম্য ও সৌহার্দ্যের কথা উল্লেখ ছিল, তো সেখান থেকে এটা নেওয়া হয়। 1976 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়, সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটি শব্দ 1976 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় প্রস্তাবনায়, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময়। আজ পর্যন্ত ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে মাত্র একবার। এই প্রস্তাবনাটি অর্থাৎ প্রস্তাবনা, শুধু এখানে সংবিধান বলা নেই, শুধু প্রস্তাবনাটি, সংবিধানের প্রস্তাবনা যেটা রয়েছে প্রিএম্বল, সেটাকে শুধুমাত্র একবার সংশোধন করা হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয়। সেটা কবে, এই যে 1976 42তম সংবিধান সংশোধন, এই একবারই করা হয়। আর এখানে কি কি যুক্ত করা হয়, সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট এবং ধর্মনিরপেক্ষ এইগুলো যুক্ত করা হয়, এই শব্দগুলো, ঠিক আছে। ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন, ইন্দিরা গান্ধী। যখন এই যে সংশোধন হয় প্রস্তাবনাটি, তখন ইন্দিরা গান্ধী ছিলেন। তারপরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানের আত্মা, ঠিক আছে, আত্মা বলে মনে করা হয়। এই প্রস্তাবনাটিকে ভারতের সংবিধানের আত্মা বলে মনে করা হয়। বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। অর্থাৎ এই বেরুবারি যে মামলাটা হয় সেখানে সুপ্রিম কোর্ট বলে যে প্রস্তাবনা অর্থাৎ প্রিএম্বলটি কিন্তু সংবিধানের অংশ নয়। কিন্তু আবার 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় কি বলে, পুনরায় আবার তার রায় পরিবর্তন করে দেয় সুপ্রিম কোর্ট। রায় পরিবর্তন করে কি বলে যে এই প্রস্তাবনা সংবিধানেরই অংশ। তো বেরুবারি মামলায় কি বলে যে সংবিধানের অংশ নয়, ঠিক আছে। আর এই কেশবানন্দ ভারতী কেস 1973-তে, সেখানে আবার বলে যে সংবিধানের অংশ প্রস্তাবনা, ঠিক আছে। তারপর নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণা গ্রহণ করা হয়েছে কোথা থেকে, এই প্রস্তাবনা যে ধারণাটা সেটা গ্রহণ করা হয়েছে ইউএস এর সংবিধান থেকে। প্রস্তাবনা বা প্রিএম্বলের যে ধারণাটা সেটা ইউএস এর সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নন জাস্টিয়েবল অর্থাৎ বিচারযোগ্য নয়, ঠিক আছে। 1948 সালে 22শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে যে উদ্দেশ্যমূলক প্রস্তাব অবজেক্টিভ রেজুলেশন, সেটাই কিন্তু এই যে 1948 সালে 22শে জানুয়ারি যে অবজেক্টিভ রেজুলেশনটা রাখা হয় গণপরিষদের সামনে, ঠিক আছে। 1948 সালে 22শে জানুয়ারি কি রাখা হয়, অবজেক্টিভ রেজুলেশন রাখা হয়। এই অবজেক্টিভ রেজুলেশনটাই কিন্তু পরবর্তীকালে কি হয়, প্রস্তাবনা রূপ ধারণ করে, ঠিক আছে। উত্থাপন করেন জওহরলাল নেহরু। এই গণপরিষদের সামনে কে রাখেন 1948 সালে 22শে জানুয়ারি, জওহরলাল নেহরু রাখেন। আর তখন কি নাম ছিল, অবজেক্টিভ রেজুলেশন। এই যে দস্তাবেজ বা প্রস্তাব, এই যে যা যা লেখা হয়েছে প্রস্তাবনায়, সেগুলোর যে একটা দস্তাবেজ, সেটা কিন্তু কি নাম ছিল তখন, অবজেক্টিভ রেজুলেশন। জওহরলাল নেহরু রেখেছিলেন 22শে জানুয়ারি 1948-এ। আর সেটাই কিন্তু পরবর্তীতে কি হয়, পরবর্তীতে কি রূপ ধারণ করেন, প্রস্তাবনার রূপ ধারণ করে। এই অবজেক্টিভ রেজুলেশনটা প্রস্তাবনার রূপ ধারণ করে। প্রস্তাবনায় ভারতবর্ষে রাষ্ট্র পরিচিতি নির্ণায়ক বিশ্লেষণ তত্ত্ব। দেখো প্রস্তাবনায় যে কি কি তথ্য দেওয়া হয়েছে সেটার একটু বিস্তৃতি দেখে নেওয়া যাক। রাষ্ট্রের প্রকৃতি, সার্বভৌম বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে, কি বোঝানো হয়েছে এই প্রস্তাবনায়, রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত, সার্বভৌম বলতে কি বোঝানো হয়েছে, সমস্ত রাষ্ট্র অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত বিষয় চূড়ান্ত রূপে স্বাধীন, সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। সার্বভৌম বলতে যেটা বোঝায় সেটা এখানে বোঝানো হয়েছে। ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করবে না, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করবে না, রাষ্ট্রের কোনো ধর্ম বা জাতি থাকবে না, ঠিক আছে, ধর্মনিরপেক্ষতা বলতে এগুলোই বোঝায়। আর রাষ্ট্রের সকল নাগরিকের প্রত্যেকের স্বাধীনভাবে অর্পণ ধর্ম, অর্থাৎ প্রত্যেকের নিজের ধর্ম পালন করার অধিকার থাকবে এবং তার প্রচারও করতে পারবে, এটাই বলা হয়েছে। তারপর নেক্সট, প্রজাতান্ত্রিক বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই টার্মগুলো কিন্তু এই শব্দগুলো কিন্তু প্রস্তাবনায় রয়েছে। তো এগুলোর মানে অ্যাকচুয়ালি কি সেটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো প্রজাতান্ত্রিক বলতে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি একটি নির্বাচিত পদ। শাসনতান্ত্রিক যে প্রধান সেটা কিন্তু নির্বাচিত পদ, অর্থাৎ নির্বাচন করে কিন্তু তাকে পদটা কি সেই পদে কিন্তু বসবে, ঠিক আছে, নির্বাচনের মাধ্যমে পদ হবে। এবং শাসনতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রের সকল সাবলীক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসতে হবে, নির্দিষ্ট টার্মের জন্য নির্বাচিত হতে হবে, অর্থাৎ কিছু সময়ের জন্য,
নির্দিষ্ট টার্ম বলতে এখানে বলছে যে কার্যকালটা একটা 5 বছর বা 6 বছর একটা নির্দিষ্ট টার্মের জন্য, অর্থাৎ নির্দিষ্ট সময়কালের মধ্যে সেই সময়টা থাকবে। তারপর গণতান্ত্রিক বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। ঠিক আছে, গণতান্ত্রিক ব্যবস্থাতে সেটাই হয়। ভোটের মাধ্যমে কি হয়, নাগরিকরা নির্বাচন করে তার রাষ্ট্রের যে শাসন ব্যবস্থার যে যারা সরকার চালান তাদের। তবে সমাজতান্ত্রিক, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। সমাজতান্ত্রিক বলতে কোনো ব্যক্তি মালিকানা থাকে না, সেটাই বোঝানো হয়েছে। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন দ্রব্য সামগ্রিক বন্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও তার তাৎপর্য। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা তার তাৎপর্য কি রয়েছে সেটা চলো দেখো নেওয়া যাক। আলোকিত বিষয়, রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি রয়েছে? রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্যনিষ্ঠ সাথে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য। রাষ্ট্র ব্যবস্থার আদর্শ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য, যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য। সংবিধানের উৎস ও সংবিধান গ্রহণের তারিখ। আমাদের গণপরিষদ আজ 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের ওপর অর্পণ করছি। ঠিক আছে, নিজেদের অর্পণ করছি, এটাই এখানে উৎস এবং গ্রহণের যে তারিখ সেটা বলা হয়েছে প্রস্তাবনার। কিছু এমসিকিউ রয়েছে, চলো এমসিকিউগুলো করে নেওয়া যাক। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটি সঠিক তো কোন পরিপ্রেক্ষিতে? ধর্মনিরপেক্ষতা যে ধারণাটি সঠিক সেটা কোন পরিপ্রেক্ষিতে? তো অপশন কি রয়েছে? এ নম্বর, রাষ্ট্র যেখানে সর্বধর্মকে সমানভাবে সমর্থন করে, রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না, সংখ্যাগুরু সম্প্রদায় অনুষ্ঠিত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে, ওপরে কোনটি নয়। কি হবে অ্যান্সার? এটা হবে রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। ঠিক আছে, রাষ্ট্রনীতি যখন প্রণয়ন হয় বা শাসন কার্য যখন পরিচালনা হয় সেখানে কোনো ধর্মের চিন্তাধারা দ্বারা পরিচালিত হবে না। এটি হবে অ্যান্সার। ধর্মনিরপেক্ষতা বলতে এটি বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? এই প্রস্তাবনার পাঠ করলে কি বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করা যায়? কি হবে? অপশন এ, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি। অপশন বি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। অপশন সি, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। অপশন ডি, ভারতের বৈদেশিক নীতি কি? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 2, এটা অ্যান্সার হবে অপশন বি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। রাষ্ট্ররূপে, দেখো অবজেক্টিভ রেজলিউশন থেকে কিন্তু এই প্রিএম্বল বা প্রস্তাবনা নেওয়া হয়েছে। তো লক্ষ্য, অবজেক্টিভ রেজলিউশন, অবজেক্টিভ কি, আদর্শ, তো এই আদর্শ ও লক্ষ্য এই দুটোই কিন্তু এই প্রস্তাবনায় দেখানো হয়েছে যে ভারতের কি লক্ষ্য ও আদর্শ। কোশ্চেন নাম্বার 3, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ কি? ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ কি? অপশন কি রয়েছে? এ নম্বর অপশন, ভারত রাষ্ট্রপতির আনুকূল্য মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন, মন্ত্রীরা সাংসদের কাছে দায়বদ্ধ থাকেন, ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 3, এটা হবে ভারতের রাষ্ট্রপতি পদটি একটি
নির্বাচিত পদ। তো কি রয়েছে কোশ্চেনটা রয়েছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণ হচ্ছে রাষ্ট্রপতির যে পদটি রয়েছে সেটা কিন্তু নির্বাচিত পদ, ঠিক আছে? সেটা পরোক্ষ ভাবে নির্বাচিত, কিন্তু নির্বাচিত কিন্তু সেখানে প্রজাতান্ত্রিক বলতে কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষ যেই হোক না কেন নির্বাচিত হতে হবে। তো সেই পদটি কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হন। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 4, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? অর্থাৎ ভারতীয় যে প্রিএম্বলটা বা প্রস্তাবনাটা সেটা কিন্তু কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সংশোধন হয়েছে? এটা কিন্তু একবারই সংশোধন হয়েছে, এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে একবারই সংশোধন হয়েছে এই প্রিএম্বল বা প্রস্তাবনাটি, 42তম সংবিধান সংশোধন 1976-এ। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এর মধ্যে কোন দুটি 1975 সালের 42তম সংবিধান সংশোধনী 1976 হবে, ঠিক আছে, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল? অর্থাৎ এই যেগুলো রয়েছে বৈশিষ্ট্য, ঠিক আছে, এর মধ্যে কোন দুটি রয়েছে যা কিনা কি হয়েছে 1976 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে? কি হবে? এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটি যুক্ত হয়েছে। তো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ কোথায়? এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, এটা হবে অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 6, সমাজতান্ত্রিক শব্দটির ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছর? এই যে সমাজতান্ত্রিক শব্দটি কোন বছর ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে? এটা হবে 42তম সংবিধান সংশোধন 1976, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? সমাজতান্ত্রিক এবং সোশ্যালিস্ট এবং সেকুলার, ধর্মনিরপেক্ষ, এই দুটো যুক্ত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতীয় একটি কি হবে অ্যান্সার? অপশন এ সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কি হবে অ্যান্সার? ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে? যদি এখানে মূল প্রস্তাবনায় অনুসারে যদি বলতো তাহলে কিন্তু এই দুটো হতো না, ঠিক আছে? তাহলে কি হতো? সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হতো, কিন্তু এখানে মূল সংবিধান বা মূল প্রস্তাবনা অনুযায়ী বলেনি, তার জন্য কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দুটোই হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ ভারত কি? ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি? এর অর্থ ভারত ঈশ্বরবিহীন, ঈশ্বরবিহীন রাষ্ট্র, সর্বধর্মে সহানুভূতিশীল রাষ্ট্র, সর্বধর্ম বিরোধী রাষ্ট্র, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ রাষ্ট্র। কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 8, এটা হবে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ, ঠিক আছে? সকল ধর্মকে সমানভাবে দেখে, কোনো ধর্মের প্রতি এক্সট্রা নয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, এটা কোন মামলায় রায় দেয় সুপ্রিম কোর্ট? কি হবে অ্যান্সার? এটা বেরুবারি মামলায় রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, ঠিক আছে? আর কেশবনন্দ ভারতী 1973-তে আবার এই রায়টা ফিরিয়ে দিয়ে বলে, কেশবনন্দ ভারতী কেসের যখন কেস চলছে তখন বলে সুপ্রিম কোর্ট যে না, প্রস্তাবনাটি সংবিধানের অংশ, এই কেশবনন্দ ভারতী কেসে বলে। আর প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এই কথাটা বলে সুপ্রিম কোর্ট প্রথম বেরুবারি মামলায়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব যে ধারণাটি উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনা অনুপ্রেরণ? অর্থাৎ স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই যে ধারণাটা সেটা কোন ঘটনা থেকে নেওয়া হয়েছে? এই ধারণা তিনটি
এটা ফরাসি বিপ্লবের যখন ফরাসি বিপ্লব ঘটনাটা ঘটছিল সেইখান থেকে কিন্তু এই স্বাধীনতা, সাম্য এবং সৌভাতৃত্বের ধারণাটা নেওয়া হয়েছে সেখান থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 11। ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? যখন এই প্রস্তাবটি, ভারতের যে প্রস্তাবনাটা সেটা সংশোধন হয় বা অ্যামেন্ডমেন্ট হয় 42তম সংবিধান সংশোধন 1976-এ, তখন প্রধানমন্ত্রী কে ছিল? দেখো, প্রধানমন্ত্রী 66 থেকে 77 কে ছিল? ইন্দিরা গান্ধী। তো অবশ্যই ইন্দিরা গান্ধী হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12। সার্বভৌম শব্দটির অর্থ কোনটি সঠিক? এর মধ্যে কোনটি সার্বভৌম কথার অর্থ সঠিক? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম কথার অর্থ কি? আর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত, কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত। এটা সংস্থা হবে, ঠিক আছে? সংস্থা থেকে নিয়ন্ত্রণ মুক্ত কি হবে অ্যান্সার? 12, কোশ্চেন নাম্বার 12, এটা অ্যান্সার হবে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, ঠিক আছে? তার জন্যই তো সার্বভৌম অর্থাৎ স্বাধীন, যা খুশি করতে পারে বৈদেশিক কোনো নিয়ন্ত্রণ বা বাধা ছাড়া। নেক্সট কোশ্চেন নাম্বার 13। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন নাম্বার 14। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে কোন ধরনের ন্যায় বিচারের সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 14 কি হবে অ্যান্সার? এটা হবে উপরোক্ত সবকটি, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, এই তিনটি কিন্তু ন্যায় বিচারের কথা প্রস্তাবনায় রয়েছে, ঠিক আছে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তিনটিরই কথা বলা হয়েছে, তাই অ্যান্সার কি হবে? এটা হবে, ঠিক আছে? উপরোক্ত সবকটি, অ্যান্সার এটা হবে। তাই কোন মামলায়, 15 নম্বর কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধতাকরণ, অর্থাৎ যে আগে যে রায় দিয়েছিল সেটা কিন্তু চেঞ্জ করে, ঠিক আছে? এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ, সংবিধানের একটি অংশ। এটা কি করেন? দেখো, বেরুবরি মামলা কি করেন? যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় বলেছিল সুপ্রিম কোর্ট, এবং এই পুনর যে বিরুদ্ধে যেটা আগে বলেছিল বেরুবরি মামলায়, সেটা কিন্তু আবার চেঞ্জ করেন সুপ্রিম কোর্ট তার যে রায়টা, সেটা কবে করেন? এই কেশবানন্দ ভারতী কেসে করেন 1973-তে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি স্বচ্ছ ধারণা লাভ করা যায়? অর্থাৎ এই সংবিধানের প্রস্তাবনাটি পাঠ করলে বা প্রিএম্বল পাঠ করলে কোন ধারণা সম্পর্কে সুস্পষ্ট যে ধারণা লাভ করা যাবে? স্পষ্ট কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 16, এটা হবে রাষ্ট্ররূপে ভারতবর্ষ একটি, অর্থাৎ ভারতের আদর্শ ও লক্ষ্য কি রাষ্ট্ররূপে, সেটা কিন্তু এই প্রিয়াম্বলে উল্লেখ রয়েছে, ঠিক আছে? প্রিয়াম্বল পড়লে বা প্রস্তাবনা পড়লে এটা বুঝতে পারবে যে ভারতের আদর্শ বা লক্ষ্য কি। নেক্সট কোশ্চেন নাম্বার 17। একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের কি বৈশিষ্ট্য? অপশনগুলো রয়েছে, তোমরা পড়ো তারপরে বলো। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। বি নাম্বার, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। সি নাম্বার, উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন দ্রব্য সামগ্রীর বন্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। আর ডি নাম্বার সবগুলো কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 17, এটা হবে সবগুলো, ঠিক আছে? সবকটি হবে অ্যান্সার সঠিক, উপরে যা রয়েছে সব সঠিক। তবে নেক্সট কোশ্চেন নাম্বার 18। পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের প্রস্তাবনা প্রবর্তন করেন বা শুরু করেন? কি হবে অ্যান্সার? পৃথিবীর কোন দেশ প্রথম প্রস্তাবনা শুরু করে, তার সংবিধানের সামনে যে প্রস্তাবনা সেটা কোন দেশ প্রথম শুরু করে? কোশ্চেন নাম্বার 18, এটা হবে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন নাম্বার 19।
জাতীয় ঐক্য সংহতি এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে? অর্থাৎ জাতীয় যে ঐক্য এবং সংহতি এই শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কবে সংযুক্ত হয়েছে বা যুক্ত হয়েছে? 1976 42তম সংবিধানের সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন নাম্বার 20। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, তার কারণ কি? তার তাৎপর্য কি? ধর্মনিরপেক্ষ বলার কারণ বা তাৎপর্য কি ভারতকে? কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 20 বা 20। অপশন এ ভারত ধর্মীয় পূজা বারণ, রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে। সি নাম্বার রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। আর উপরে সবকটি সঠিক নয়। অপশন ডি। কি হবে অ্যান্সার? এটা হবে এই অপশন সি। রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার, ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যায় না। এটাই হচ্ছে ভারতের যে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট। তারপরে কোশ্চেন নাম্বার 21। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, তার প্রধান বৈশিষ্ট্য কি? কোশ্চেন নাম্বার 21। কি হবে অ্যান্সার? গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার বা রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। অর্থাৎ নির্বাচিত সরকার কি করবে? প্রত্যক্ষ পরোক্ষভাবে ভোটের মাধ্যমে বা নির্বাচিত হয়ে আসবে এবং রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটা পরিচালনা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 22। নিম্নলিখিত তত্ত্বগুলির মধ্যে কোনটি সঠিক? এই যে তত্ত্বগুলো রয়েছে এ, বি, সি এবং ডি, সের মধ্যে কোনটি সঠিক? কোশ্চেন নাম্বার 22। কি হবে অ্যান্সার? প্রথম অপশন, বিশ্বের একাধিক রাষ্ট্র গণতান্ত্রিক কিন্তু প্রজাতান্ত্রিক নয়। বি নাম্বার, বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক কিন্তু গণতান্ত্রিক নয়। বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক। উপরোক্ত সবকটি। কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 22, এটা হবে উপরোক্ত সবকটি। নেক্সট কোশ্চেন নাম্বার 23। ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কি রূপ রাষ্ট্ররূপে উল্লেখ করা হয়েছিল? যখন কার্যকর হয়েছে তখন সংবিধানকে কি রূপে প্রস্তাবনায় কি রূপ? দেখো, ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কি রূপ রাষ্ট্ররূপে উল্লেখ করা হয়েছিল? কি হবে? সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটা হবে অপশন এ, সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কারণ সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কিন্তু পরে চলে আসে, 1976-এ আসে। তো যখন এটা বলছে যখন কি হয়, কার্যকর হয়, সেই সময়কালের কথা বলছে। তো সার্বভৌমিক গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র ছিল তখন। কোশ্চেন নাম্বার 30। নেক্সট কোশ্চেন নাম্বার 24। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে আত্মা বলা হয়। ঠিক আছে, তো এই রইল প্রস্তাবনা বা প্রিএম্বল সম্পর্কে যে চ্যাপ্টারটা, টোটাল কনসেপ্ট সহ এমসিকিউ নিয়ে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইন্ডিয়ান পলিটির। ঠিক আছে, তো ততক্ষণের জন্য ধন্যবাদ। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আনচ্যাপ্টার, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের যে কোনো প্রশ্ন, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দয়া করে। ঠিক আছে।